আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই দাবি কতটা সত্য। জানাবো নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ, ভাইরাল ছবি নিয়ে জল্পনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো দুবাইয়ে নির্মাণ করা হবে সোনা দিয়ে তৈরি বিশ্বের প্রথম সড়ক, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের, থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ডেভিড বার্গম্যানের কলাম, হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই দাবি কতটা সত্য। আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাস যৌন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁস হওয়া অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি তার মা কোনো হত্যার হুকুম দেননি, কিন্তু এই ফোন আলাপের রেকর্ড জয়ের দাবির বিপরীত। যৌন সরাসরি প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি যখন বলেন আপনার মা কোনো নির্দেশ দেননি, তখন আপনি কি আল জাজিরার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এবং সেই প্রচারিত রেকর্ডগুলোর কথা দেখছেন, যেখানে শোনা যায় আপনার মা বলছেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছেন? শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল উইপন ব্যবহার করব, যেখানে পাবে সোজা গুলি করবে। এর জবাবে সজীব ওয়াজেদ জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আল জাজিরা ও বিবিসি দুটি ওই ক্লিপের খণ্ডিতাংশ ব্যবহার করেছে, ফলে অর্থ বিকৃত হয়েছে। জয়ের ভাষায় তিনি বলেন, তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেন। জয় আরও দাবি করেন, তার মায়ের ওই নির্দেশ কেবল সহিংস বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাহলে কোন ব্যাখ্যাটি সঠিক? এই প্রশ্ন কেবল কথার কথা নয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অন্তত আংশিকভাবে এই কথাগুলো কিভাবে ব্যাখ্যা করা হয় তার উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আইসিটির অন্যান্য প্রায় সবগুলো বিচারের জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ, ভাইরাল ছবি নিয়ে জল্পনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মোবাইল ফোনের পেছনের ক্যামেরায় টেপ লাগিয়ে রেখেছেন এমন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা যায় জেরুজালেম ইসরায়েলি পার্লামেন্ট নেসিটির একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায় নেতানিয়াহু তার বিলাসবহুল গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। ছবিগুলোতে তার ফোনের ক্যামেরা লেন্স ও সেন্সর অংশ মোটা লাল টেপ দিয়ে ঢাকা দেখা যায়। এই বিষয়টি প্রথম নজরে আনেন পডকাস্টার মারিও নফল। তিনি প্রশ্ন তোলেন, নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ কেন? তিনি কাকে বা কি নিয়ে এতটা চিন্তিত? তিনি আরো বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন এভাবে সুরক্ষিত রাখার প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষেরও এই বিষয়ে সচেতন হওয়া উচিত। নেতানিয়াহু কেন ফোনের ক্যামেরা টেপ ব্যবহার করেন, এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম হাইপ্রেস। এক প্রতিবেদনে বলা হয়, ফোনে লাগানো লাল স্পিকারটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি বিশেষ নিরাপত্তা স্টিকার। ক্যামেরার উপর এমনভাবে এটি লাগানো হয় যাতে অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে কোনো গোপন বা স্পর্শকাতর তথ্যের ছবি তোলা সম্ভব না হয়। এর সবচেয়ে আলোচিত উদাহরণ হলো ইসরায়েল ভিত্তিক এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার, যা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং এমনকি রাষ্ট্রনেতাদের উপর নজরদারির অভিযোগ উঠেছে। এমনকি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেও অনুমতি ছাড়াই নজরদারির অভিযোগ রয়েছে। দুবাইয়ে নির্মাণ করা হবে সোনা দিয়ে তৈরি বিশ্বের প্রথম সড়ক। বিশ্বের প্রথম সোনায় মোড়ানো সড়ক নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট গোল্ড স্ট্রিট নামের এই সড়ক নির্মিত হবে। ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্ট চালুর ঘোষণা দেওয়ার সময় এ তথ্য জানায়। তবে প্রকল্পটি নিয়ে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 2024 থেকে 25 সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় 53.41 বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এ সময় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বাস্তবে সোনা
কেনাবেচার ক্ষেত্রে বা ফিজিক্যাল গোল্ড লেনদেনে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। আমিরাতের নতুন হোম অফ গোল্ড বা স্বর্ণের আবাস হিসেবে পরিচিত পেতে যাওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলংকার সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এর মধ্যে খুচরা বিক্রি, বুলিয়ন মার্কেট, স্বর্ণ, রূপা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর বাজার, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে। দুবাই ডিপার্টমেন্ট অফ ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অংশ দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্বেগের স্থায়ী চেতনার প্রতীক। তিনি আরো বলেন, এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা শুধু সেই ঐতিহ্যই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও স্থায়িত্বের ভিত্তিতে এক নতুন যুগের জন্য সেটিকে নতুনভাবে গড়ে তুলছি। এদিকে ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমান। পদ্মা নদীর উপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তারেক। এ সময় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, কৃষি লোন মওকুফের কাজ শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত করলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। এর আগে তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। দলের প্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তারেক রহমানকে আমচত্বর, সিটিহাট, তেরোখাদিয়া, লক্ষ্মীপুর, সি&বি সার্কিট হাউস হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে শাহ মখদুম এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারত শেষে 1:55 দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভা স্থলে যান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। অন্যদিকে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।